দেখলাম যে ছদ্ম যুদ্ধ, যেটা মাহফুজ আলম বলেছেন যে ওরকম একটা যুদ্ধ হয়তো সরকার মোকাবেলা করছে বা দেশের মানুষ মোকাবেলা করছে বা চলমান, এটা নিয়ে আপনার পর্যবেক্ষণটা? না, এটা একটা তো পোস্ট রেভলিউশন সব জায়গায় একটা ক্যাওটিক হয়, তো অনেক ধরনের, তো অনেক রকমের ন্যারেটিভের একটা অ্যাসেন্ডেন্সির একটা যুদ্ধ চলে, যে আমি কোন অ্যাসেন্ডেন্সি, কোন ন্যারেটিভটা উপরে থাকবে বা কোন ন্যারেটিভ অ্যাসেন্ডেন্ট হবে। তো এগুলো নিয়ে উনি আমার মনে হয় এই বিষয়ে কথা বলতে চেয়েছেন। আমাদের তরফ থেকে তো আমরা তো কন্টিনিউয়াস একটা স্ট্রাগলের মধ্যেই আছি, যে আমরা একটা যুদ্ধের মধ্যেই আছি। আমি যুদ্ধ বলবো না, আমরা আমাদের পুরোপুরি এফার্টটা দিচ্ছি, সম্পূর্ণ এফার্ট, যে যেমন যে দ্রব্যমূল্যর বিষয়ে আমরা মানে এইটাকে আমরা সিরিয়াসলি নিচ্ছি, আমরা ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমরা সিরিয়াসলি নিচ্ছি, আমরা কতটুকু পারছি এটা মানুষ বলবে, বাট আমাদের তরফ থেকে প্রত্যেকটা জিনিস খুব সিরিয়াসলি নেওয়া, একটা ওয়ার ফুটিংয়ে থাকা, যে না আমার একটা সিরিয়াসলি নিতে হবে, সেই জায়গাগুলো আমরা কিন্তু নিচ্ছি। আপনি যেমন ধরেন দ্রব্যমূল্যর ক্ষেত্রে প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার সেই অক্টোবর মাসের থেকেই মিটিং করছেন যে আমাদের যে করেই হোক রোজার সময় জিনিসপত্রের দাম কমাতে হবে। আপনি দেখেন জিনিসপত্রের দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে। আমরা 100% কিছু, শুধুমাত্র আমরা বলবো যে সয়াবিনের ক্ষেত্রে আমরা যেই এক্সপেকটেশন আমরা করেছিলাম সেটা পাইনি, এবং এটা আমাদের কারণে, এটা ইন্টারন্যাশনাল মার্কেটটাই অনেক হাই, সেটার কারণে আমাদের যারা তেল, যারা ব্যবসায়ী বা যারা এনেছেন, আমি মনে করি যে তারা দে ডিড গুড জব, কিন্তু এই জিনিসটা মানে ইন্টারন্যাশনাল মার্কেটটাই এত হাই যে ইচ্ছা করলে এইটার দামটা স্থানীয় বাজারে কমে দেওয়া সেটা, বাট তারপরে একটু একটু করে কমছে। সাপ্লাই সিচুয়েশন আরও বেটার হলে আমার মনে হয় দামটা আরও কমবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আমাদের, যেমন ধরেন আমরা টেক্সট বুক, আমরা আসছি অগাস্টের পরে, তো এইটা টেক্সট বুকটা করা, এখন এই টেক্সট বুকটা পাবলিশ করার যে একটা এটা যে কতটা কষ্টসাধ্য একটা বিষয়, কেননা সবাইকে আমার দেশে সেই ধরনের যেটা হয়েছে যে আগের গভর্নমেন্ট ইন্ডিয়ার কাছে দিয়ে দিত কাজটা, ইন্ডিয়ান পাবলিশারতে। দেখেন আমাদের কাজ, আমি ইন্ডিয়ায় প্রিন্টিং করাচ্ছি, ওইখানে জব তৈরি হচ্ছে, তো আমাদের ফোকাস ছিল যে জবটা আমার এইখানে তৈরি হবে, আমাদের মানুষরা, আমাদের পাবলিশার, আমাদের প্রিন্টাররা কাজটা পাক। এটার জন্য আমরা যেই তাড়াতাড়ি করতে চেয়েছি, তারপরে দেখেন একটা মার্চের 10 তারিখ লেগে গেছে পুরো বইগুলো আসতে। এই যে লড়াই, যুদ্ধ বা এই যে কাজ করে যাওয়া, হ্যাঁ, সেই জায়গা থেকে একটা জায়গা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা দেখছি কোনো প্রোপাগান্ডা, মানে এই যে সেটা হচ্ছে আপনি কতটা তথ্য দেখছেন, কতটা প্রোপাগান্ডা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই সনাতন মাধ্যমে। না, এইটাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেজর, আমি বলবো যে চ্যালেঞ্জেস, যে এই চ্যালেঞ্জটা আমরা সবচেয়ে কথা কিছু খুব আমাদের একটা পুরো অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইন হচ্ছে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো দ্বারা, তারা এই ক্যাম্পেইনটা চালাচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের যারা লোকজন, তারা এই কাজগুলো করছে, তারা পুরো গ্লোবালি এইটা মিথ্যা নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। এখন আপনি যদি যে বাইরের থেকে যেগুলো পোস্ট করছেন, তো আপনি মিথ্যা কথা দিচ্ছেন, আমার প্রতিদিনই তখন আমাকে বলতে হচ্ছে যে না এটা মিথ্যা, এটা ঠিক না, ওইটা তা আর আমাদের টোটালি গভর্নমেন্টগুলো এইভাবে স্ট্রাকচার না, কোনো গভর্নমেন্টই যেইভাবে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাটা প্রচার হয়, এটাকে কমব্যাট করার জন্য আপনার যেই লোক লাগবে সেই লোকটা তো আপনার নাই। আপনার এখানে আমরা কথা বলছি বাইরের এক্সপার্টদের সাথে, তারা বললো যে তোমাদের এখানে 200-300 লোক লাগবে প্রতিদিন, বিকজ দ্য অ্যামাউন্ট অফ টক্স অ্যান্ড অ্যামাউন্ট অফ কমেন্টস জেনারেটেড ইন সোশ্যাল মিডিয়া, সেটার মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভাইরাল হচ্ছে, কোনটাকে তুমি ট্যাকেল করবা, সেটা করার জন্য ইউনিট ম্যাসিভ, কিন্তু আমাদের সরকারে তো সেইভাবে স্ট্রাকচারই না। প্লাস সংযুক্ত হয়েছে হলো ইন্ডিয়ান নিউজ পেপারগুলো, তার মধ্যে যেগুলোকে আমরা সো কল রেসপেক্টেড ভাবতাম, সেগুলো তারা প্রতিনিয়ত মিথ্যা, বাংলাদেশকে ঘিরে তারা মিথ্যাচার একের পর এক করে যাচ্ছে। এখানে এটাকে আপনি কেমনে কমব্যাট করবেন? আমরা করছি, আমরা তাদেরকে আমরা ওপেননেসটা রেখেছি, যে আমরা ট্রান্সপারেন্সি রাখছি, আসেন এসে বাংলাদেশ দেখে যান, বলেন বাংলাদেশটা কীরকম হচ্ছে। আমরা এখানে কোনো লুকাচ্ছি না, মানে ভিসা প্রসেস আমরা ইজি করে দিচ্ছি, যাতে এরা এসে গ্রাউন্ডে থেকে তারা রিপোর্ট করে দেখে যেতে পারেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে তার তো ইচ্ছাই সে এটা করবে না, তার ইচ্ছা হচ্ছে আমার নামে সে মিথ্যা কথা বলবে, আমাদের নামে বলছে যে
প্রফেসর ইউনূসের নামে আজে বাজে কথা বলছে যে উনি তালেবান বানিয়ে ফেলছেন, উনি নিজে তালেবান, এগুলো তো ফালতু কথা একদম। এই যে মানে অনেক ব্যক্তি পর্যায়ে চলে এসেছে এবং এগুলো এই যে স্মিয়ার ক্যাম্পেন, এই স্মিয়ার ক্যাম্পেনের এগেনস্টে আমাদের সামাজিক যে শক্তি সেটা পুরোপুরি আমরা চেষ্টা করছিলাম কাজে লাগাতে, কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব না। কিন্তু আমাদের এফার্টটা আছে এটাকে কমব্যাট করার জন্য। আর বাংলাদেশের মানুষের মিডিয়া লিটারেসিও ইদানিং বাড়ছে, তারাও দেখছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা যেটা মানুষকে যেটা দিচ্ছি তা সত্যটা জানিয়ে রাখছি। আমাদের নিজস্ব একটা ফ্যাক্ট পেজ আছে, সেটার মাধ্যমে আমরা বলছি যে এগুলো এই যে দিস ইজ দ্য ট্রুথ। প্লাস আমাদের অ্যাডভাইজাররা বলছেন, আমাদের অন্যান্য যারা কমিউনিকেশন উইং আছে তারা বলছেন, আমরা বারবার জানাচ্ছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা, এবং মানুষ সেইভাবে নিচ্ছেন। আমরা বলবো না যে এটা যদি নাই নিত মানুষ, তাহলে দেখা যাচ্ছে যে বিদেশে তাহলে সবাই ইন্ডিয়ান ভার্সনটাই বাইরে সবাই নিত। আমরা দুই একটা ঘটনা যদি একদম উল্লেখ করি, যেমন গতকালও একটা ঘটনা ঘটলো যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে, সেটা একটা। আমরা যদি আরিফিন স্যারের ব্যাপারটা দেখি, আমাদের সাবেক ভিসি, যে উনি সাধারণভাবে পড়ে গিয়েছেন ঢাকা ক্লাবে, এবং গতকালেরও যে আগুনটা নিতে, এগুলো তো তাৎক্ষণিকভাবে তো একটা প্রতিক্রিয়া তৈরি করে। না, এটা তো আমরা তাৎক্ষণিকভাবে জানিয়েছি। এগুলোর ক্ষেত্রে নিউজ পেপারগুলোরও তো রোল আছে। আমি বলার চেয়েও একটা নিউজ পেপার কিন্তু ফায়ার সার্ভিসে ফোন দিলে কিন্তু সে জেনে যাচ্ছে কি হয়েছে, বা সে ওই জায়গাটায় সে ইজিলি একটা মাইক্রোবাস দিয়ে তার লোককে, সাংবাদিককে পাঠিয়ে দেখাতে পারতেছে যে কি আদৌ। ওটা তো সংবাদ মাধ্যম, কিন্তু এই যে মানে না ওইটা ও সংবাদ মাধ্যম দিলেই তার যখন ফেয়ার নিউজটা আসে তখন কিন্তু আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই প্রপাগান্ডার টেকে না। তো এই জিনিসগুলো আমাদের পত্রিকাগুলোরও আসলে, পত্রিকা, নিউজ পেপার, টিভি স্টেশন, ওয়েবসাইট, তো সবার তো রোল আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারাও এই রোলগুলো সেইভাবে পালন করছেন না। আরেকটা বিষয়, আপনি পুলিশের কথা বলে যে তাদের একটা নিজেদের যে আস্থার জায়গায় আসতে পারা বা না পারার ব্যাপার আছে, সেটা তো এক ধরনের ওই গণঅভ্যুত্থানের সময়ের যে ঘটনাগুলো সেটার কারণে। কিন্তু অন্যান্য যে দপ্তরগুলো আছে সেখানে কি আপনার মনে হয় যে ওইখানে একটা ওই যে রাজনৈতিক আন্তদ্বন্দ্ব বা একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি হয়েছে, যেই জন্য এই যে জনাকাঙ্ক্ষার যত কাছে যেতে চাচ্ছেন পারছেন না আপনারা? না, একটা জিনিস কি, আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই, কিন্তু সেই অনুযায়ী যে এক্সপেক্টেড লেভেলে আপনি একটা গভর্নমেন্টকে অপারেট করতে চান, যেমন আপনি এই টিভি স্টেশনটা করলেন, করে আপনি যেই পেসে এগোতে চাচ্ছেন, দেখছেন যে আপনার লোকগুলো সেভাবে কম্পিটেন্ট না, আপনি সেই পেসে যেতে পারছেন না, তখন আপনি কি করেন? আপনি খুব দ্রুত এই লোকগুলোকে চেঞ্জ করেন, নতুন লোক আনেন। এটাই তো প্রাইভেট সেক্টরে এফিসিয়েন্সি তো এইভাবে আসে। হ্যাঁ, বা আপনি পারছেন না, আপনাকে সরিয়ে আরেকজনকে আনে মালিক, তাই তো? আমাদের পক্ষে যেটা হচ্ছে যে আমরা এসে আমি জানতেছি যে যারা আমাদের যে আমরা তো খুব দ্রুত কাজ করতে চাচ্ছি অনেক কিছুতে, ইকোনমিকে খুব দ্রুত, তার আগে খুব দ্রুত গ্রোথের জায়গায় নিয়ে খুব ভালো গ্রোথের গতি আনতে চাচ্ছি আমরা, ল অ্যান্ড অর্ডার খুব দ্রুত ভালো করতে চাচ্ছি, তারপরে যে ডিজিটালাইজেশন যেটা এফর্ট, যেটার উপরে অনেকটা নির্ভর করছে যে আমরা কি পরিমাণ জব তৈরি করব, সেগুলো আমরা খুব গতি সম্পন্ন করতে চাচ্ছি। কিন্তু সেইটা করার মতো কম্পিটেন্ট মানব সম্পদ তো আমার নাই, সেই মানব সম্পদ তো ওইভাবে গড়েও এই জায়গাটা। এখন আপনি যেমন তখন কি করতেছেন, আপনি কিন্তু ওই লোকগুলোকে ছাঁটাই করে নতুন লোক, আমি তো সেটাও পারছি না, এটা সম্ভবও না। আবার এটাও দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের যে বাইরে থেকে আনছে যে অনেক যোগ্য লোক যারা আমাদের প্রবাসী আছেন তাদেরকে আনা হচ্ছে, এখন তাদেরকে হয়তো এটা তো লিমিটেড নাম্বার, তাদের যে দর্শন, তাদের যে কাজের গতি, আপনি যে গতির কথা বলেন, সেটা আবার এই যে তারা আবার মানে হজম বা ধারণ করতে পারবে কি? আপনি দেখেন না, আপনি একটা উদাহরণ দিই, সেই দিন 3-4 দিন আগে চিফ অ্যাডভাইজার সমস্ত এজেন্সি যেগুলো ওই যে সায়দাবাদ পানি শোধনাগার মেঘনা নদী রক্ষা প্রকল্পের আপনার 10 বছর ধরে প্রজেক্টটা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের 600 মিলিয়ন ইউরোর একটা প্রজেক্ট, কিন্তু এটা এগোচ্ছে না। এটা অবভিয়াসলি তাহলে ব্যুরোক্রেটিক কিছু সমস্যা হয়েছে। উনি সবাইকে ডাকলেন, ডেকে জানতে চান কি সমস্যাটা কোথায়, কেন হচ্ছে না। আমাদের সুপেয় পানির সাপ্লাইয়ের জন্য আমাদের মেঘনা নদীকে বাঁচাতেই হবে, এটা কোনো বিকল্প নাই। আমাদের অন্যান্য যেগুলো ঢাকার আশেপাশে যেই নদীগুলো আছে সেগুলো থেকে আপনি সারফেস ওয়াটার নিতেই পারবেন না, এই পানির অবস্থা খারাপ হয়েছে। তো
তো এই জিনিসটা যে আর্জেন্সি নিয়ে যে ব্যুরোক্রেসি দেখবে, এটা যে খুব দ্রুত, এটা যে ওয়ার ফুটিংয়ের থেকে যে না আমি এখন যুদ্ধ অবস্থা আছে, আমি খুব দ্রুত এই কাজটা করব, তো ওই 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 জিনিসটাই তো অনেক ক্ষেত্রে না। উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়েছেন, উনি উষ্মা প্রকাশ করেছেন। এই যে আমরা বলছি তো আমরা যেই পেসে যাচ্ছি সেই পেসের আমি সেই ব্যুরোক্রেসি সেই পেসে নাই। প্লাস ব্যুরোক্রেসিতে বুঝেন না একটা গত 30টা বছর আমি বলবো আমি পুরো 30টা বছর ব্যুরোক্রেসি অসম্ভব রকমের পলিটিসাইজ হয়েছে। আচ্ছা, কেউ এই বড় পার্টির পক্ষে, কেউ ওই বড় পার্টি, তারা এক ধরনের ধারণাই তৈরি হয়েছে অনেকের মধ্যে যে আমার এফিসিয়েন্সি বড় কিছু না, আমার লেজুর ভিত্তিটাই বড়। আমি যদি এই দলবাজিটাই বড়, হ্যাঁ আমি এই পার্টির যদি লেজুর ভিত্তি করি, তার ফিলোসফিটা মেনে তারকে আমি সোজা বাংলায় যেটা বলে চামচামি করি, তাহলে আমি আমার ক্যারিয়ার লেডার মানে পদ পদায়ন ঠিক থাকবে। তো ওই ফলে আমাদের এফিসিয়েন্সি লো হয়েছে। আমরা এটা আনফরচুনেট ফ্যাক্ট যে আমরা মানুষজন চাচ্ছে যে আমরা খুব দ্রুত অনেকগুলো কাজ করি, কিন্তু সেই কাজটা আমাদের সেক্ষেত্রে ডিসেম্বর তো নিকটবর্তী, বা মার্চও খুব, এই মার্চ থেকে ওই মার্চও মানে পরবর্তী 2026-এর মার্চও তো বেশি দূর না। তাহলে কি দাঁড়াচ্ছে যে একটা ভোট করেই চলে যাওয়া, মানে এই যে আমরা আমাদের তো মূল লক্ষ্য তো একটা খুব ভালো ভোট করা, ফ্রি ফেয়ার ভোট করা, যেখানে মানুষ, বাংলাদেশের মানুষ অনেক বছর ধরে তারা ফ্রিলি ভোট দিতে পায়নি, সেইটা এক্সারসাইজ করতে পারে, তারা যেন ভোট দিতে পারে। কিন্তু তারপরে আমাদের মনে করি যে আমরা চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে আমরা যতক্ষণে এটা এই বছরের ডিসেম্বরই হোক বা আগামী বছরের ম্যাক্সিমাম জুনই হোক, আমরা যতক্ষণ থাকি তার মধ্যে যেন আমার প্রত্যেকটা একটা দিনও যেন আমি ওয়েস্ট না করি, একটা দিনও যেন বলতে না পারি যে আমি বিশ্রামে ছিলাম। কাজটা করে যাই, দিনের অপচয় যাতে না হয়, এই কাজটা করে যাই এমন একটা পর্যায়ে যায় যাতে ওইখান থেকে পরের গভর্নমেন্টটা আবার সামনে শুরু নিয়ে করতে যেতে পারে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে তাহলে যে সংস্কারের অনেক প্রস্তাবগুলো আসছে সেগুলো মানে সব সংস্কার তো করা যাবে না, কিন্তু আপনাদের যে ওই যে জন আকাঙ্ক্ষার কথা বলছেন, আমলাতন্ত্র তো আর আপনি যেটা বলছেন বদলে দেওয়া যাবে না। তাহলে এই যেটা নতুন বাংলাদেশ যাতে ভালো, যারা ছিলেন তারা তো থাকলেনই, আমরা তো নতুন যে মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে কোনো কাজ করে যাচ্ছেন কিনা? না, এটা আমরা কাজ করছি। ডিজিটালাইজেশনের ম্যাসিভ এফার্ট নেওয়া হচ্ছে। সরকার যেভাবে কাজ করে সেই কাজগুলো থেকে নীতি কিছু কিছু রিফর্মের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আপনি জানেন যে একটা সেপারেট একটা ন্যাশনাল আইডির জন্য আমরা সেপারেট একটা অথরিটির চিন্তা ভাবনা করছি, যে এটা পুরো বিশ্বে কিন্তু এই জিনিসটা আছে, কিন্তু আমাদের এখানে ইলেকশন কমিশন এটা লুক আফটার করে। এই বিষয়গুলো আমরা দেখছি। প্লাস হচ্ছে আমাদের তরফ থেকে অন্যান্য ল্যান্ড রেজিস্ট্রেশন বলেন বা যে সমস্ত জায়গায় আমরা ডিজিটাইজেশন করতে পারবো, সেগুলো প্রত্যেকটা জায়গায় আমরা ইন্টারভেন করছি। এটার ফলে যেটা হবে যে আপনার হিউম্যান ইন্টারেকশনটা কম হবে। আপনি একটা কাজ, আপনি যেমন ধরেন আপনি কানাডায় সেটেল করলেন, হ্যাঁ, কিন্তু আপনার জমি জমা, আপনার সম্পত্তি এখানে, কিন্তু ওইখান থেকে কানাডার থেকে যাতে আপনি আপনার জমিটা বিক্রি করতে পারেন, খোঁজখবর রাখা যায়, মাধ্যমগুলো কমিয়ে দেওয়া, মানে কোনো হিউম্যান ইন্টারেকশন যাতে না হয়, আপনি আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি করলেন, করে যাতে এতে হয় কি আপনার করাপশনটা অনেক কমে আসে। কিন্তু ওই জায়গাতে আপনার মনে হচ্ছে যে 6-7 মাসে এসে এটা আমরা একটা জায়গায় নিতে পারবেন, আবার ওইটাও মনে হয় যে ওই জায়গায় খুব আস্থার সঙ্গে বলতে পারছেন না যে এই যে দলবাজির যে একটা আমলাতন্ত্র বা এই যে লোকবল, এখানে দলবাজিটা সমস্যা নাই, এখানে মেইন মানে সমস্যা সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারবে না, সেটা বলছেন? আমার মনে হয় পারবে এই জন্য আকাঙ্ক্ষাটা তো জনগণের মধ্যে তৈরি হয়েছে। আচ্ছা, আগে ওই আকাঙ্ক্ষাটা ছিল না। মানুষ কিন্তু দুই বড় পার্টির বাইরেও চিন্তা ভাবনা করছে।